সুকান্ত ভট্টাচার্যের লেখা নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, আর তার সাথে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কেন এই কথা দিয়ে শুরু করলাম আপনারা কিছুক্ষণের মধ্যেই সেটা বুঝতে পারবেন, তার কারণ আগামী 1 ঘন্টায় এই সারমর্ম নিয়েই প্রোগ্রাম হতে চলেছে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অঞ্জন। এই মুহূর্তে একেবারে সন্ধ্যে 7টা মানেই আপনারা জানেন অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ কি নিয়ে কথা হচ্ছে? টেট তো হচ্ছে, চাকরি কোথায়? আসবো বিশদ আলোচনায়, তার আগে দেখাবো ছোট্ট একটি বিশেষ প্রতিবেদন, তারপর আসছি। দেখুন, এত পড়ে এত টাকা খরচা করে পরীক্ষা দিতে আসলাম, এখন বের হয়ে জানতে পারছি যে প্রশ্নপত্র অলরেডি পাস হয়ে গেছে। তাহলে যারা নেওয়ার তো চাকরি অলরেডি নিয়েই নিচ্ছে, আমরা এত খাটনি করেই বা কিনা। সুকান্ত ভট্টাচার্যের লেখা লাইন নিশ্চয়ই মনে থাকবে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পর্ষদ সভাপতি গৌতম পালের স্বপ্নের টেট পরীক্ষা 2022 কেটে গিয়েছে 1 বছর। তারপর 2023-এর প্রথম টেট। ভাবছেন সবাই হাসি মুখে বেরিয়ে বলবে ভালো হয়েছে, কিংবা খারাপ, কিংবা মোটামুটি। আগে না, এসবের কোনো প্রতিক্রিয়াই আপাতত ক্যামেরার সম্মুখীন হয়নি। উল্টে এক রাশ ক্লান্তি কিংবা নিরাশ হওয়ার ছবি আগামীর ভবিষ্যৎ গড়ার কারিগরদের চোখে। আর হবে নাই বা কেন? বুদ্ধিজীবী মহলের একাংশের নানান বিশ্লেষণ আর রাজনৈতিক তাপ উত্তাপের মাঝে তাদের মধ্যে কারোর হয়তো চুলে পাক পড়েছে, কিংবা কারোর জীবনের প্রতি উঠেছে নাভিশ্বাস। প্রশ্ন যখন টেট পরীক্ষার, তাহলে নিশ্চয়ই জানতে ইচ্ছে করবে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। 2022-এর টেট এক্সাম দেয় 6,19,000। 2023-এ সেই টেট এক্সাম দিয়েছে 3,09,000। 2014-2017 টেট পাশ করা চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন, অভিযোগ ভুরি ভুরি দুর্নীতির। কখনো রাজপথে বসে বিক্ষোভের জেরে প্রিজন ভ্যানে, তো কখনো পুলিশের লাঠিচার্জ। রাজ্যের বুকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল হেফাজতের নজির, একই সাথে ওএমআর বিভ্রাট। এত কিছুর মাঝে পর্ষদ সভাপতি গৌতম পালের সাফ বার্তা, বছরে 2বার টেট হবে। সম্ভবত 2022 পেরিয়ে 2023 হলো, ঘটা করে হলো টেট। শুধু বোধহয় বছরে 2বারের কথাটা রাখতে পারলেন না পর্ষদ সভাপতি। অন্যদিকে 2023-এর পরীক্ষাতেও বেলা 1টায় উঠল প্রশ্ন ফাঁসের কথা। একই সময়ে যখন খেটে পরীক্ষা দিতে যাওয়া চাকরি প্রার্থীরা পরীক্ষা দিতে মগ্ন, সেই সময়তেই প্রশ্নপত্র ভাইরাল। এক্সাম হল থেকে বেরিয়ে আসা ছেলেমেয়েরা যখন এই খবর জানলো, তাদের চোখে মুখে নিরাশ হওয়ার ছবি। একাধারে শূন্য পদ নিয়ে প্রশ্ন করলে তৃণমূলের মুখপাত্রের দাবি একটি এন্ট্রান্স পরীক্ষা দেয়া, উত্তীর্ণ মানেই শূন্য পদে প্রবেশ করা। কোনো জামানায় কোনো সিস্টেমে তা বলা ছিল না। সবশেষে গোটা কয়েক প্রশ্ন ওঠে। 2022-এর পরীক্ষায় কোনো দুর্নীতির খবর আসেনি, রেজাল্ট অকপট প্রকাশে। তবে 1 বছর পেরিয়ে গেলেও চাকরি কোথায়? 2বার টেট না হলেও দীর্ঘ 1 বছর পেরিয়ে 2023-এর টেট এক্সামের ভবিষ্যৎ কি? শুধু পরীক্ষায় শেষ কথা নাকি নিয়োগ? চাকরি প্রার্থীর পরিমাণ কমছে কেন? প্রস্তুতির অভাব নাকি পারিপার্শ্বিক পরিস্থিতির প্রভাব? অঞ্জন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। কি গায়ে কাটা দিচ্ছে তো নিশ্চয়ই প্রতিবেদনটা শোনার পরে, তার কারণ যে 3টি প্রশ্ন তোলা হয়েছে, যে প্রশ্ন 3টি তুলেছি আজ, বলতে পারেন এটা আপনার যারা এই মুহূর্তে দর্শক দেখছেন আমাদের ট্রাইব টিভির, তাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা ঘুরছে। বলা যেতে পারে এই 3টি প্রশ্ন এখন আপনাদের মনে মনে। সেই প্রশ্নই তুলে ধরছি আজ, সেই প্রশ্নেরই উত্তর নেওয়ার চেষ্টা করব। একেবারে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মাননীয় মাধব দাস, বিজেপি নেতা, এবং একই সাথে রয়েছেন আমাদের সঙ্গে মাননীয়া তাপসী সরকার, তৃণমূল নেত্রী। এবং একই সাথে আমাদের সাথে অনলাইনে জুড়বেন কিছুক্ষণের মধ্যেই সুদীপ্তা মণ্ডল, 2014-2022-এরও টেটেড এক কথা বলা যেতে পারে পরীক্ষা দিয়েছেন তিনি, পরীক্ষার্থী। স্বর্ণজিৎ বাবুও আছেন 2014-2022-এর পরীক্ষার্থী। শিল্পী সেন, তিনি 2022-এর পরীক্ষার্থী। তাদের সাথেও কথা বলবো। যেহেতু টেট নিয়ে কথা হচ্ছে, টেটের চাকরি নিয়ে কথা হচ্ছে, টেটের পরীক্ষা নিয়ে কথা হচ্ছে, তাহলে তো অবশ্যই আগে কথা বলতে হবে ছাত্রছাত্রীদের সাথে। কথা বলার চেষ্টা করব। একেবারে রয়েছে আমাদের সঙ্গে সুদীপ্তা মণ্ডল, স্বর্ণজিৎ এবং শিল্পী। কথা বলবো তাদের সাথে। স্বর্ণজিৎ বাবু, তোমাকে স্বাগত জানাই। আপনাদের 4জনকেই ট্রাইব টিভিতে স্বাগত জানাই। তার আগে প্রথম কথা বলবো স্বর্ণজিতের সাথে। স্বর্ণজিৎ, তোমাকে ট্রাইব টিভিতে স্বাগত।
এই যে তুমি 2014তেও পরীক্ষা দিয়েছো, 2022এও তুমি এক্সাম দিয়েছো, কি মনে হয় কোনো রকম আশানুবাদী তোমরা, নাকি একই রকমভাবে একরাশ নিরাশ হয়েই এক প্রকার রয়েছো, কি বলবে? দেখুন, টেট হচ্ছে এটা তো একটা অত্যন্ত আনন্দের বিষয়, সেটা ঠিকই আছে, কিন্তু শুধুমাত্র টেট হলে তো হয় না। টেট তো একটা শুধুমাত্র এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাত্র। টেটের পরে নিয়োগটা কিন্তু হতে হয়, সেই নিয়োগটা হচ্ছে কোথায়? আমাদের প্রশ্ন, টেট হচ্ছে, রাজ্য সরকার টেট নিচ্ছে, সেটা খুব ভালো কথা, কিন্তু নিয়োগটা কোথায়? আজকে যদি আপনি আমার কথাই বলেন, 2014 এবং 2022 দুবার প্রাথমিক টেট উত্তীর্ণ হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি। তো নিয়োগ যদি না হয় তাহলে টেট নিয়ে লাভটা কোথায়? তো সেই জায়গাটা থেকে তো কোনো লাভ নেই। বেকার ছেলে মেয়েদেরকে তো চাকরিটা দিতে হবে। সব থেকে বড় কথা, এটা একটা চাকরি না, শিক্ষকতা করার সুযোগ, সেই সুযোগটা তো দিতে হবে। এবং শুধু তাই নয়, আমরা এর আগে দেখেছি যে লাস্ট যে প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে আমরা অনেক দুর্নীতি, অনেক কিছু সামনে এসেছিল, যেটা নিয়ে এখনো পর্যন্ত আদালত মামলা চলছে। এবং আপনারা জানেন যে প্রাথমিকে শিক্ষকতা করার জন্য শুধুমাত্র ডিএলএড ট্রেনিংটাই কিন্তু অগ্রগণ্য বা যোগ্য বলে প্রমাণিত হয়েছে। কিন্তু এই যে 16,500 নিয়োগ হয়েছিল, সেখানে বহু সংখ্যক অপ্রশিক্ষিত প্রার্থী, অর্থাৎ যারা বিএড প্রার্থী, তাদেরকে নিয়োগ করা হয়েছে। কিন্তু তারপরেও যে সমস্ত যোগ্য প্রার্থীরা ছিল, অর্থাৎ ডিএলএড, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এলিমেন্টারি কথাটার অর্থ হলো প্রাথমিক, প্রাথমিক স্কুলে শিক্ষকতা করার জন্য এটাই এক এবং একমাত্র মানদণ্ড, কিন্তু তারপরেও সেখানে বহু সংখ্যক প্রার্থী এখনো বঞ্চিত হয়ে রয়েছে। সুতরাং তাদের ব্যাপারে সরকার কি ভাবছে, সেটা তো আমাদের একটা প্রশ্ন আছেই। বারবার যখন আমি নিজেও মাননীয় পর্ষদ সভাপতির কাছে যাচ্ছি, গিয়ে ভিজিট করছি, গিয়ে বলছি যে দেখুন, মানে স্বর্ণজিৎ বসু এই মুহূর্তে কথা বলছেন, আপনারা শুনতে পাচ্ছেন। স্বর্ণজিৎ বসু একজন টেট চাকরি প্রার্থী এবং তিনি পরীক্ষা দিয়েছেন। আচ্ছা স্বর্ণজিৎ, তুমি এখনই বললে যে পর্ষদ সভাপতির কাছেও তুমি গিয়েছো, কতবার গিয়েছো? গুনতি নেই, বহুবার গিয়েছি। আমাদের তো ধরুন একটি গ্রুপ রয়েছে, তো সেই গ্রুপের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেখানে আমরা যাই। মানে যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছে ডিএলএড, তাদের সকলের রিপ্রেজেন্টেটিভ হিসাবে সেখানে আমরা যাই। সেখানে 14, 17, 22 এই নিয়ে কোনো রকম কোনো বিভাজন বা কোনো কিছু নেই। টেট উত্তীর্ণ ডিএলএড প্রার্থীদেরকে নিয়োগ করার দাবি নিয়ে যাই। এবং শুধু তাই নয়, আপনাদেরকে এটা জানিয়ে রাখি, এখনো পর্যন্ত যে গতবারে নিয়োগটা হয়েছে সেখানে এখনো 4,000 ভ্যাকেন্সি খালি রয়েছে। এবং এটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে পর্যন্ত যে সেই 4,000 ভ্যাকেন্সিতে যারা ওখানে নট ইনক্লুড প্রার্থী রয়েছে তাদেরকে নিয়োগ দিতে, কিন্তু রাজ্য সরকারের নিয়োগ দেওয়ার সেই সদিচ্ছাটাই তো আছে বলে মনে হচ্ছে না, যে কারণের জন্য তারা সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে। এবং 14টা হিয়ারিং হয়েছে। আপনি ভাবতে পারেন যে 14টা হিয়ারিং ইচ্ছাকৃতভাবে ডেটের পরে ডেট খেয়ে নষ্ট করা হয়েছে। আচ্ছা স্বর্ণজিৎ, আরো একটা বিষয় যা তোমার থেকে জানার চেষ্টা করবো। স্বর্ণজিৎ, এই যে তুমি বারবার করে তোমরা গিয়েছো পর্ষদ সভাপতির কাছে, পর্ষদ সভাপতি কি বলেছেন? তোমাদের তো নিশ্চয়ই কোনো আশ্বাস দিয়েছেন, তারপরে নিশ্চয়ই তোমরা এতদিন ধরে আবারও চেষ্টার মধ্যে রয়েছে। কি বলেছিলেন পর্ষদ সভাপতি? উনি তো আশ্বাস দিয়েছেন যে দেখবো, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। সেই আশ্বাস তো আমরা পূর্বতন যিনি সভাপতি ছিলেন তার কাছ থেকেও পেয়েছিলাম, পূর্বতন শিক্ষামন্ত্রীর কাছ থেকেও পেয়েছিলাম, কিন্তু আশ্বাসটা বাস্তবায়িত হচ্ছে কোথায়? আশ্বাসটা তো বাস্তবায়িত হতে হবে, সেই বাস্তবায়ন হচ্ছে না। এবং যেখানে আমাদের প্রশ্ন যে রাজ্য সরকার যদি নিয়োগ দিতে এতটাই সদিচ্ছা থেকে থাকে, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে ডেটের পর ডেট নষ্ট করছে কেন? কিন্তু স্বর্ণজিৎ, তুমি খুব ভালো কথা বলেছো, কিন্তু বারবার যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকারের পক্ষ থেকে, তুমি নিজেও দেখেছো হয়তো টিভি চ্যানেলে দেখবে, যে বারবার করে কিন্তু তারা একটা কথা বলছে, তারা কিন্তু তোমাদের প্রতি সদর্থক ভূমিকাই পালন করতে চান। তারা কিন্তু চান যে একটা জট যেটা তৈরি হয়েছে, তার তো প্রভাব দেখতে পাচ্ছি না স্যার। যদি তাই হতো তাহলে ডিভিশন বেঞ্চের অর্ডারটাকে রাজ্য সরকার চ্যালেঞ্জ কেন করলো? আমরা অন্য একটা মামলাতে দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে প্রমাণ দিতে চাই ভিডিও, ওখানে প্রাইমারি বোর্ডের আইনজীবী দাঁড়িয়ে বলছেন যে নিয়োগ করতে দেওয়া হোক, আমাদের হাতে মানে এছাড়াও অতিরিক্ত ভ্যাকেন্সি রয়েছে। তাহলে যদি অতিরিক্ত ভ্যাকেন্সি থেকে থাকে, তাহলে ইচ্ছাকৃতভাবে এই 4,000 সিটটাকে ক্যারি ফরওয়ার্ডের নামে এই মিথ্যাচার কেন করা হচ্ছে? এই 4,000 সিট 2014-এর হকের সিট,
সেই সিটটা কেন কেটে নেওয়া হচ্ছে? আমাদের পরে 2017 প্রার্থীরা রয়েছে, তাদের নিয়োগ আটকে আছে। আজকে 2022 প্রার্থীদের কথা বলুন, এতজন সিন্ডিকেট পাস করে রয়েছে, তাদের ইন্টারভিউ নোটিফিকেশন পর্যন্ত এলো না এখনো পর্যন্ত। একেবারে তুমি যে কথা তুমি বললে সেই কথা প্রসঙ্গে আমি শিল্পী সেন রয়েছে, শিল্পীর সাথে কথা বলবো। শিল্পী, তোমরা যথেষ্টই অনেক দিন ধরে চেষ্টা করছো এবং এবার তুমি 2022-এও তুমি এক্সাম দিয়েছিলে। 2022-এর পরে একেবারে বলা যেতে পারে যে পর্ষদ সভাপতি স্বপ্নের টেটের কথা বলেছিলেন, নিশ্চয়ই তুমি জানবে। এবং সেই স্বপ্নের টেটের পরে একেবারে 1 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত তোমাদের রেজাল্ট আউট হলো, তোমাদের এখনো পর্যন্ত ডাকা হয়নি। আমি যতদূর জানি যে আপনাদের ডাকা হয়নি, তাহলে সেই ক্ষেত্রে ইন্টারভিউতে তোমাদের ডাকা হলো না। তো তোমরা এখন কি ভাবছো যে 2022 সাল থেকে 2023-এ পড়ে গেল, যেটা দুবার হওয়ার কথা ছিল টেট, তো এখন তো কোনো জট নেই, তাহলে কেন হচ্ছে না? কি মনে করছো তুমি? শিল্পী, তোমার কথা ঠিকঠাক আসছে না। নেটওয়ার্কে কিছু ইস্যু হচ্ছে, তোমার কাছে আসবো। স্বর্ণজিতের কাছে আরেকবার আসবো। স্বর্ণজিৎ, যে কথা বললাম, তুমি জানো 2014, 17 এবং 2022 যদি আমি ছেড়ে দিই, 2014-17-তে বারবার যেটা উঠে এসছে যে দুর্নীতির প্রসঙ্গ নানা সময় উঠে এসছে, কিন্তু 2022-এ তো এরকম কোনো ঘটনা সামনে আসেনি। 2022-এ এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে কিন্তু এরকম কোনো খবর আসেনি, দুর্নীতির কোনো খবর। তাহলে সেই ক্ষেত্রে 2022-এও তো এখনও পর্যন্ত নিয়োগের সেরকম কোনো প্রসেস দেখা যাচ্ছে না। আমাদের তো সেটাই প্রশ্ন যে এই যে বেকার চাকরি প্রার্থীরা যারা টেট পাস করে বসে আছেন, তাদের অন্যায়টা কোথায়? তাদের নিয়োগের নোটিফিকেশনটা কোথায়? আজকে 2022-এ 1.5 লাখ ছাত্রছাত্রী পাস করেছিল শুনেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টের পরে যখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র ডিএলএডরাই সেখানে যোগ্য, আপনি 25,000-এর বেশি প্রার্থী পাবেন না। তা রাজ্য সরকারের কাছে কি ভ্যাকেন্সিটা নেই? 2017-এ আছে খুব জোর হলে 10,000, আর 2014 ডিএলএড প্রার্থী আছে খুব জোর হলে মেরে কেটে 2,000। তাহলে এই 30-35,000 ভ্যাকেন্সি ওরা কি ক্রিয়েট করে সেটাকে অ্যাবজর্ব করতে পারছে না? সেই সদিচ্ছাটা কোথায়? বারবার যখন যাচ্ছি উনি বলছেন যে আগামী 1 বছরে নাকি 1 লক্ষ নিয়োগ হবে। তো 1 লক্ষ যদি নিয়োগ হয়, তাহলে 2014 আর 2017 প্রার্থীদের নিয়োগটা কমপ্লিট করছেন না কেন? কেন সুপ্রিম কোর্টে গিয়ে 4,000 সিটটাকে নিয়ে আপনারা ঝুলিয়ে রাখছেন বারবার করে? বেশ সরণজিৎ, বেশ। তোমার প্রশ্ন অনেকগুলো তুমি প্রশ্ন করলে, এই প্রশ্নগুলো আমি জানার চেষ্টা করবো আগামী 1 ঘন্টা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে আমাদের স্টুডিওতে মাননীয় তাপসী সরকার রয়েছেন, তৃণমূল নেত্রী, এবং একই সাথে রয়েছেন মাননীয় মাধব দাস, বিজেপি নেতা। আমি তাপসীদির কাছে যাব। তাপসীদি, কি বলবে? তুমি নিজেও শুনতে পাচ্ছ যে স্বর্ণজিৎ সরাসরি এই কথাটি বললো যে 2014 এবং 17-র কথা। কি বলবে এই বিষয়ে? এই চাকরি প্রার্থীরা আর কতদিন রাজপথে থাকবে? তার মধ্যে আবারও নতুন করে টেট, এবং তার আদতেও কি ভবিষ্যৎ? অন্ধকার দেখা যাচ্ছে তো তাপসীদি। এই যে আমরা বারবার চাকরি প্রার্থীদের কাছ থেকে শুনছি, তারা বারবারই বলছে রাজ্য সরকার ইচ্ছা করে তারা ইগনোর করছে এই চাকরি প্রার্থীদেরকে। ভ্যাকান্সি থাকা সত্ত্বেও কোনো রকম নিয়োগ হচ্ছে না, টেটের পর টেট হচ্ছে, এ কথা আমরা মানতে রাজি না। কারণ আমাদের রাজ্যে তাপসীদি, এটা তো ফ্যাক্ট না? 2022-2023 1 বছর হয়ে গেল এবং আবারও টেট হলো। 675টি পদ খালি রয়েছে, সমীক্ষা দ্বারা জানা গেছে, এবং আইনি জটিলতার জন্য এই পদগুলোতে নিযুক্তি করা যাচ্ছে না। আর কতদিন আইনি জটিলতা তাপসীদি? আর কতদিন আইনি জটিলতা? আমরা তৈরি করিনি, এই জটিলতা তো রাজ্য সরকার তৈরি করেনি। আমাদের একবার সেটাই তো প্রশ্ন, তৈরিটা করলো কারা সেটা দেখুক আগে চাকরি প্রার্থীরা। কি বলবেন মাধববাবু, কে তৈরি করছে জটিলতা? কে জটিলতা তৈরি করার চেষ্টা করছে? তারপরে আমরা নিযুক্তির ব্যবস্থা তৃণমূলের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের সরাসরি আপনাদের মন্তব্য শোনানোর চেষ্টা করলাম। স্বর্ণজিতের দাবি, শিল্পীর সঙ্গে আমরা কথা বলার আবারও চেষ্টা করব, কিন্তু ওদের মধ্যে যে দুঃখ, ওদের মধ্যে যে কষ্টটা, আর কতদিন মাধববাবু, আর কতদিন আইনি জটিলতা থাকবে একটু বলতে পারেন? স্বর্ণজিৎ যে কথাটা বলেছেন না, একদম টোটালটাই ঠিক বলেছেন। তার সঙ্গে আমি শুধু সংযোজন করছি, আসলে এই সরকারের চাকরি প্রার্থীদের চাকরি দেবে এইরকম কোনো মানসিকতা নেই। দেখুন, আমি একদম পয়েন্ট করে বলছি, 2022 সালে যে টেট পরীক্ষাটা, 11-12-2022 যে টেট পরীক্ষাটা হয়েছে, সেখানটায় পরীক্ষার্থী বসছিল
এর বেশি। আর এবার না, বসছে সেই চিত্র তো একেবারে আমি প্রতিবেদনে এবার দেখিয়েছি। পরীক্ষায় বসছে হলো আপনার 6,39,000 এবার বসে 2,72,000। না না 3 লক্ষ বসেছে, 3,09,000 তার মানে বসেছে। পরীক্ষা দিয়েছে 2,72,000। হ্যাঁ, তার মানে বিশাল সংখ্যক যে পরীক্ষার্থীরা বসেনি, তার মূল কারণে হলো ওরা হতাশ যে বসে কি হবে, আমরা তো চাকরি পাবো না। হ্যাঁ, আমরা একটা দিকে আর কেমন তাপসী করে প্লিজ হতাশা আমাকে কেন বলতে দিন, কথা আমাকে বলবেন? বলতে দিন। তারা আমি অন্য কোনো আজকের পরীক্ষাটা employment বলছি, পেয়ে গেছে, সেটা আজকের আমরা পরীক্ষাটা বলছি বলছি। না। তাপসী প্লিজ, অন্য কোনো employment নিশ্চয়ই পেয়ে তাপসী গেছে। আমাকে বলার সুযোগ দিন। আজকের ঘটনা বলছি, দেখুন আজকে স্কুলগুলোতে আপনার নির্দেশ এসছে পরীক্ষার্থীদের ঢুকাতে হবে 11টার মধ্যে তারা প্রবেশ করবে, অথচ প্রত্যেকটা ছাত্রছাত্রীর এডমিটে লেখা ছিল 11:30টায়। এবার এটা নিয়েও কিন্তু আন্দোলন, এটা নিয়েই আবার একটা কেস, অর্থাৎ রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে তারা কি করছে, পরীক্ষার যাতে অ্যাপয়েন্টমেন্ট করা না যায় তা উদ্দেশ্য প্রণীতভাবে তারা এই কাজটা করছে। আজকে স্বর্ণজিৎ যে ভাই যে বলল কথাটা একদমই ঠিক। আসলে তারা আজকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারতো। আজকে যদি যোগ্য প্রার্থীদের চাকরিগুলো বিক্রয় করে যদি অযোগ্য প্রার্থীদেরকে চাকরিটা দেওয়া যেত, তাহলে ঠিক এই অ্যাপয়েন্টমেন্টগুলো হয়ে যেত, কিন্তু আসলে সেটার সুযোগ নেই বলে আজকে সরকার এই গড়িমসি করছে। শুধু তাই না, আজকে দেখুন আবার প্রশ্ন ফাঁস, প্রশ্ন ঠিক দুপুর 1টার সময় ফাঁস, অর্থাৎ সেই বিষয়ে আসবো, সেই বিষয়ে আসবো। হয় কখনো? বাবুবাবু এই বিষয়ে আসবো না, তাপসীদির কাছে আসবো। তাপসীদির একটা স্পেসিফিক প্রশ্ন রয়েছে। বলা যেতে পারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ টেটকে বাৎসরিক প্রহসন দিবস বলেছেন। আপনি ভাবতে পারছেন একজন আপনাদের বিরোধী পক্ষ থেকে আপনাদের এই টেটের এক্সামকে বাৎসরিক প্রহসন দিবস বলছে। এই রকম পরিস্থিতি এসে দাঁড়ালো বাংলায়। ওনার কথার তো কোনো ভ্যালুই নেই, কারণ উনি যখন ওনার কথার ভ্যালু নেই, উনি রাজ্য সভাপতি। আমি বলছি উনি কোথা থেকে গেছেন, কোথা থেকে গিয়ে রাজ্য সভাপতি হয়েছে? উনি যে এতদিনে বড় বড় কথা বলছেন, উনি কোন পার্টির ছিলেন, কোন দল থেকে গিয়ে রাজ্য সভাপতি হয়ে আজকে বড় বড় কথা বলছে? ডিপোজিট করে রাখার জিনিস নয় যে রাজ্য সরকার চাকরিটা ডিপোজিট করে রেখে ওর থেকে কোনো রাজ্য সরকার ইন্টারেস্ট পাবে, সেটা নয়। আমরা জানি আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরি পাওয়ার আমাদের অধিকার আছে, কিন্তু সেই চাকরি পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করার কিন্তু মানসিকতা রাজ্য সরকারের নেই। রাজ্য সরকার এই আইনি জটিলতার জন্য তারা কিন্তু ইতিমধ্যে তারা খুঁজে বের করেছে কোন সমস্ত পদ শূন্য আছে, এবং একবার আইনি জটিলতা কাটিয়ে আমাদেরকে সুযোগ দেওয়া হোক, দেখুক আমরা এই প্রার্থীদেরকে নিযুক্ত করতে পারছি কিনা। এই কাদা ছড়িয়ে ছিটিয়ে এগুলো বড় বড় কথা বলে বড় বড় অ্যাডজেক্টিভ ইউজ করে কিন্তু রাজ্যের মানুষকে এই শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার কোনো মানে হয় না। আমরা জানি এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বারবার দোষারোপ করা হচ্ছে, আমাদের শিক্ষা পর্ষদও রাজি। আমরা খুঁজে বের করেছি 11,675-এর মতো পদ এখনো শূন্য রয়েছে। সেই পদগুলোকে কিভাবে করা যায় আমরা চাইছি খুব শীঘ্র এই আইনি জটিলতা সরিয়ে আমাদেরকে একবার সুযোগ দাও, বলা হোক যে আমরা আইনি জটিলতার মধ্যে আর যাচ্ছি না। দেখুন যে অ্যাপয়েন্টমেন্ট করুন, শুরু তো আপনাদের দেওয়া হয়েছে। অবশ্যই আমরা খুঁজে বের করেছি, আমরা চাইছি তো অ্যাপয়েন্টমেন্ট করবেন কি করে, আপনি করবেন কি করে? আজকে চোরদেরকে যখন সিবিআই তদন্ত করে তাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে, আজকে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল। এবার আপনার 11:30টায় পরীক্ষার্থীরা হলে ঢুকবে, সেইখানটায় পর্ষদ নির্দেশ দিয়েছে 11টার মধ্যে। এই জায়গাগুলো যখনই আপনার কি হবে, যখনই তদন্ত হবে তখন চাপিয়ে দেবেন কি এই যে বিজেপি অর্থাৎ বিরোধীরা কি করছে, আমাদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট করতে দিচ্ছে না। এটা হয় না তাপসীদি, এটা হয় না। পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ এমনকি শিশুরা পর্যন্ত জেনে গেছে পশ্চিমবঙ্গের সরকারের কোনো সদিচ্ছা নেই এই বেকার ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার কোনো সদিচ্ছা নেই। বেশ এই রাজনৈতিক কেওয়াস নয়, রাজনৈতিক কেওয়াস চাইছি না, রাজনৈতিক কেওয়াস চাইছি না। ট্রাইব টিভি রাজনৈতিক কেওয়াস করার জায়গা নয়। প্রশ্ন এখানে যারা হকের চাকরি চাইছে, যারা রাজপথে শুয়ে বসে কাটাচ্ছে সারা দিন ধরে সারা রাত ধরে, এসএলএসটি চাকরি প্রার্থীদের দিকে যদি আমরা তাকাই, এসএলএসটি চাকরি প্রার্থীরা কিছুদিন আগে অভিনব প্রতিবাদ জানিয়েছে। প্রশ্ন এখান থেকে উঠছে, এই কুণাল ঘোষ একেবারে তৃণমূলের মুখপাত্র সেই সময়তে বললেন যে একটা জটের মধ্যে রয়েছে, এই জট কাটলেই আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। একের পর এক ডেট দেওয়া হচ্ছে, বারবার তারিখ পে তারিখ আসছে। এবার আবার সেই কুণাল ঘোষ আজকে কি বলেছেন জানেন? একেবারে এই টেটের পরীক্ষা নিয়ে শূন্যপদ নিয়ে কি বলেছেন একবার শোনাই আপনাদের, তারপর আসছি বিস্তারিত, শুনুন। একটা এন্ট্রান্স পরীক্ষা দেয়া উত্তীর্ণ মানেই আপনি শূন্য পদের মধ্যে ঢুকে পড়ছেন,
এটা কোনো জমানায় কোনো রাজ্যে কোনো সিস্টেমে এই কথাটা ছিল না। আজকে দেখার মতো বিষয়, প্রশাসন স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে টেট পরীক্ষা গ্রহণ সম্পন্ন করছেন। একটা এন্ট্রান্স পরীক্ষা দেয়া উত্তীর্ণ মানেই আপনি শূন্য পদের মধ্যে ঢুকে পড়ছেন, এটা কোনো জমানায় কোনো রাজ্যে কোনো সিস্টেমে এই কথাটা ছিল না। আজকে দেখার মতো বিষয়, প্রশাসন স্বচ্ছতার সঙ্গে সুন্দরভাবে টেট পরীক্ষা গ্রহণ সম্পন্ন করছেন। একটা এন্ট্রান্স পরীক্ষা দেয়া উত্তীর্ণ আসবো বিশদ আলোচনায় আসবো। কুণাল ঘোষ কি বললেন সেই নিয়েও চুলচেরা বিশ্লেষণ হবে। তার কারণ যে প্রশ্নটা উঠছে সেই প্রশ্ন একেবারে বলা যেতে পারে যে এই যারা হকের চাকরি চাইছেন তাদের জন্য এই প্রশ্নটা উঠছে। কিন্তু সময় যেদিকে যাচ্ছে, যেদিকে এগোচ্ছে, ধীরে ধীরে প্রশ্ন নানান রকম উঠছে যে বারবার এই চাকরি প্রার্থীরা আর কতদিন ধরে রাস্তায় থাকবে এবং আর কতদিন তাদের রাজপথে এইভাবে বিক্ষোভ প্রদর্শন করতে হবে। স্বর্ণজিতের কাছে আসার চেষ্টা করব, কিন্তু তার আগে তাপসীদির কাছে আসবো। তাপসীদি, আপনি শুনছেন একেবারে কুণাল ঘোষ আপনাদের দলের মুখপাত্র বলছেন যে শূন্য পদ এইভাবে হয় না, মানে যারা এন্ট্রান্স দিচ্ছেন তারা আদৌ এইভাবে জয়েন করতে পারবেন না, মানে পরীক্ষা হবে কিন্তু নিয়োগ হবে না। এ কথার মানে হয়তো এইভাবে উনি বলতে চাননি। আমি যেটা শুনলাম উনি বলেছে যে শূন্য পদের আমি হকদার, অর্থাৎ আমরা না, উনি হকদার কথাটা একবারও বলেননি। না, আমি এটা বলছি, হয়তো উনি ওই ওয়ার্ডটা মিসিং হয়ে গেছে ওনার, কিন্তু সাইলেন্ট ওয়ার্ডের দ্বারা অনেক কিছু একজন মুখপাত্রর স্লিপ অফ টাং হতেই পারে, প্রত্যেকটা মানুষের স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু এই রকম ভাবে অ্যানালিসিস হবে যখন কিনা একটা সেনসিটিভ ইস্যু হয়ে রয়েছে। চাকরি প্রার্থী আমরা কখনোই অস্বীকার করব না যে যারা যোগ্য তারা চাকরি প্রার্থী অবশ্যই হবে, কিন্তু আমাদের যতটুকু পদের সংখ্যা শূন্য আছে সেই অনুযায়ী নিযুক্তি হবে। আমরা বরাবরই দেখে এসেছি ওয়েটিংয়ে অনেক থাকা হয়, আমরা নিজেরাও চাকরি করি, আমরা জানি ওয়েটিংয়ে অনেক থাকা হয়েছে, কিন্তু আমরা বারবার একটা কথা বলছি, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। আচ্ছা, বেশ তাপসীদি, আসবো মাধববাবুর কাছে আসবো। তাপসীদি, আমি মেনে নিলাম আপনি বলছেন যে ওয়েটিং লিস্ট মেনে নিলাম, 2014 সাল থেকে 2023 9 বছর পেরিয়ে গেল এখনো ওয়েটিং লিস্ট ক্লিয়ার হলো না। 2017 থেকে 23 6 বছর পেরিয়ে গেল এখনো ওয়েটিং লিস্ট কভার হলো না। 2022 থেকে 23 1 বছর। এই যে ওয়েটিং লিস্টে যারা আছে এবং চাকরি, আমি বারবার একটা কথাই বলবো যে আমাদের যোগ্য প্রার্থীরা চাকরি পাক, এটা সকলেরই কাঙ্ক্ষিত। এটা কোনো দলীয় রঙের হয়ে আমি বলছি না, নিরপেক্ষভাবে বলছি। একজন শিক্ষার্থী সে চায় জীবনে প্রতিষ্ঠিত হোক, আমরাও চাই সে প্রতিষ্ঠিত হোক, কিন্তু এটাও পাশাপাশি বলবো যে যেভাবে রাজ্য সরকারের উপর দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা ঠিক নয়। কারণ বেশ সুদীপ্তা, আমাদের সঙ্গে সুদীপ্তা মণ্ডল জুড়েছেন 2014 চাকরি প্রার্থী। আচ্ছা সুদীপ্তা, তোমাকে ট্রাইব টিভিতে স্বাগত জানাই প্রথমে। কিন্তু যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তুমিও জানো, তুমিও একজন টেট চাকরি প্রার্থী। আচ্ছা, বলছে তৃণমূল পক্ষ থেকে, এক প্রকার বলা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে বলা বাহুল্য, যে তারা সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করছে, কোনো এক জায়গাতে হয়তো আইনি জটিলতা মেনে নেবে। প্রথমেই আমি নমস্কার জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। একটা কথা আমি এখানে বলতেই চাইছি যে রাজনৈতিক দিক থেকে যারা এইভাবে বলছে, প্রথম কথা হচ্ছে আমরা চাকরি প্রার্থী, আমাদের চাকরিটা ভীষণভাবে প্রয়োজন। 14, 22, 23 যতবারই টেট পরীক্ষা হোক না কেন, আমরা টেট পরীক্ষার পরে আমাদের একটাই মূল উদ্দেশ্য থাকে, আমরা চাকরিতে জয়েন করব এবং আমাদের পরিবারের মুখে যেন হাসিটা ফোটে। একেবারে তার পরিবর্তে আমাদের কি ঘটছে, বয়সের পর বয়স চলে যাচ্ছে, কিন্তু অনেকে আছে আজকের যে পরীক্ষাটা টেট পরীক্ষাটা হলো, তারা হয়তো বয়স শেষের কারণে বসতেও পারেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু স্বপ্ন একটা থাকেই যে আমরা টেট পাশ করে আছি, বা এই যে টেটটা বর্তমান হচ্ছে আমরা টেটটা দিতে পারলাম না, কিন্তু আমরা বিগত টেট পাশ করে আছি, হয়তো আইনি জটিলতার কারণে আমাদের বেঁধে আছে, কিন্তু চাকরিটা কিন্তু আমরা পাবো, স্কুলে যাব, বাচ্চাদের পড়াবো। কিন্তু বর্তমান যে অবস্থা, মানে বর্তমান যে সমস্ত পরিকাঠামোর মধ্যে দিয়ে আমরা চলছি, সেই পরিকাঠামোটা কিন্তু পুরোপুরি আমাদেরকে মেরুদণ্ড দিক থেকে, মেরুদণ্ড যদি শিক্ষার মেরুদণ্ড সব কিছু দিক থেকে শেষ করে দিচ্ছে। আমাদের কিভাবে আমরা একটা স্কুলে গিয়ে বাচ্চাদের পড়াবো না, মানে সেখানে যে সমস্ত ট্রেনিং, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ফুলফিল কমপ্লিট, আমরা টেটও বছরের পর বছর দিয়ে কমপ্লিট করছি, কিন্তু সেই দিনের শেষে চাকরিটা কিন্তু পাচ্ছি না। প্রতিটা প্রশাসনিক দপ্তরে যাচ্ছি,
প্রশাসন থেকে আমাদেরকে যখন রাস্তায় নামছি, আন্দোলন করছি, আমাদেরকে আটকে দেওয়া হচ্ছে। উচ্চতর স্তরে যখন আমরা দেখা করার চেষ্টা করছি, আমাদের নিবেদনগুলো জানানোর চেষ্টা করছি, আমরা সেখানে ব্যর্থ হচ্ছি। কিন্তু এতে ব্যর্থতাটা কার? সেটা কি আমরা যারা পড়াশুনো শিখে, যারা এত দূর পর্যন্ত এসে টেট কমপ্লিট করে চাকরিটা পাচ্ছি না, তাদের কি ব্যর্থতা, নাকি যারা আমাদের চাকরিটা দিতে পারছে না তাদের ব্যর্থতা? এই জায়গাটা কিন্তু আমাদের কাছে একেবারেই সুদীপ্তা, আসবো কার ব্যর্থতা প্রশ্ন তুলবো আগামী 1 ঘন্টায়। তার কারণ ট্রাইব টিভি আজ তোমাদের হয়ে কথা বলবে। তার কারণ যে প্রশ্ন দিয়ে আজ শুরু করেছিলাম যে বারবার পরীক্ষা তো হচ্ছে, নিয়োগটা কবে হবে, আর কতদিন ধরে পরীক্ষা চলবে, কিন্তু নিয়োগের বেলায় ধরাশায়ী সবাই। কেন বারবার করে এই চাকরি প্রার্থীরা যারা হকের চাকরি চাইছে, অধিকারের চাকরি চাইছে, তাদেরকে রাজপথে শুয়ে থাকবে? এই সব কিছু দেখতে নজর রাখতে হবে ট্রাইব টিভির পর্দায়। কিন্তু সময় এখন একটা ছোট্ট ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না। ফিরে এলাম বিরতির পরে। যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, টেট তো হচ্ছে, চাকরি কোথায়? আলোচনায় ফিরবো। একেবারে প্রথম প্রশ্ন আরেকবার রাখবো বিরতির পরে মাধববাবুকে। মাধববাবু, একেবারে চাকরি প্রার্থীরা কথা বলছেন, স্বর্ণজিৎ বলছেন, সুদীপ্তা বলছেন, কোথায় আটকাচ্ছে? আর কতদিন এইভাবে রাজপথে তারা শুয়ে থাকবেন মাধববাবু? স্বর্ণদীপ, সুদীপ্তা যা বলছে একদম ঠিক। আমি শুধু আবারও একবার বলছি, তাদের সাথে শুধু সংযোজন করছি এইটুকুই, তারা হয়তো আগামী দিনেও চাকরি পাবে না, এই সরকারের আমলে চাকরি পাবে না। এই কারণে আমি প্রশ্নটা একবার আগেও তুলেছি, আবার তুলছি। আজকে তোমাদের স্কুলে তোমাদের যাওয়ার কথা ছিল, এডমিটে লেখা ছিল 11:30। একটা স্কুল দেখাচ্ছে, তোমরা লক্ষ্য করবে স্ক্রিনে একটা স্কুল দেখাচ্ছে, সেখানে গন্ডগোল হয়েছে। আজকে তোমাদের এডমিটে লেখা ছিল 11:30, অথচ স্কুলগুলোতে নির্দেশ এসে 11টার মধ্যে তালা ঝুলে যাবে। এখন প্রশ্ন হলো দায়টা কে নেবে? অর্থাৎ রাজ্য সরকার পরিকল্পিতভাবে একটা কেস হওয়ার জায়গাটা তৈরি করে দিয়েছে। শুধু তাই না, আবারও বলছি কথাটা, প্রশ্ন যে ফাঁস, একদম উদ্দেশ্য প্রণীতভাবে প্রশ্নটা ফাঁস করা হয়েছে আগামী দিনে যাতে এই টেটের কোনো রকমের আর এটা নিয়ে চিন্তা করতে না হয় রাজ্য সরকারকে। দেখুন মাধববাবু, একটা কথা বলি, আপনি চাকরি প্রার্থী থেকে কথাটা বলছেন, কিন্তু রাজনৈতিক স্তরে কথা বলবেন না, এটা একটা রিকোয়েস্ট। তার কারণ এনারা কিন্তু ইনফ্লুয়েন্স হতে পারে, ইনফ্লুয়েন্স হবে, এরকম কোনো কথা উচ্চারণ করবেন না প্লিজ। দেখুন, আমরা আজকে যা ঘটনাটা ঘটে গেল, শুধু আমি তাই বলছি, আজকে তো এটা ঘটনা যে এডমিটে লেখা ছিল 11:30, অথচ পর্ষদ থেকে নির্দেশ এসেছে 11টা, একটা গ্যাপ, প্রশ্নপত্র ফাঁস। তাহলে এ থেকে কি প্রমাণিত হয়? আগামী দিনে অ্যাপয়েন্টমেন্টটা হবে? এটাই আমাদেরও প্রশ্নবোধক চিহ্ন। আমরা তো চাই আজকে যারা টিভিতে যারা দুইজন আমাদের ভাই বোন আছে, তারা কেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা তারা হতাশ, তারা চাকরি আগামী দিনে পাবে কিনা, তাদের বয়স নেই। যে বোনটা বলল যে অনেকে আজকে টেটের স্বপ্ন দেখে চাকরি করবে স্বপ্ন দেখেছিল, আজকে তাদের স্বপ্ন তো ভেঙে গেল, তারা পরীক্ষায়ও বসতে পারলো না। তাহলে আজকে দুটো কচি প্রাণ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের মধ্যে তো সংশয়। আজকে আমরা না হয় একটা কিছু করে খাচ্ছি, কিন্তু এরা তো একটা বড় এডুকেশন নিয়ে কি করছে, আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে আছে। তাদের আগামী দিনে কি হবে তারা নিজেরাই বুঝতে পারছে না, কি হবে আগামী দিনে। মাধববাবু, আমার স্পেসিফিক একটা প্রশ্ন, যে বারবার করে এইভাবে টেট হচ্ছে, নিয়োগ হচ্ছে না, নানান রকমভাবে প্রতি বছর চাকরি প্রার্থীর সংখ্যা বাড়ছে, যারা সত্যি চাকরি পাওয়ার যোগ্য তাদের সংখ্যা বাড়ছে, আর যারা অযোগ্য তারা চাকরি পাচ্ছে, বারবার এই চিত্র কিন্তু দেখা গেছে। তাপসীদি, আপনার কাছে আসবো। তাপসীদি, আজকে কি হলো? এটা কি করে সম্ভব যে 12টার সময় যে এক্সাম চলছে, 1টার সময় সেই কোশ্চেন ভাইরাল হয়ে যায়? এটা কি চলছে তাপসীদি? আর কতদিন, আর কিভাবে নিজেদেরকে আপনারা ডেসক্রাইব করবেন? এই যে বলছি প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এটাও আমি বলতে পারি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের রাজ্য সরকারের উপরে দোষারোপ করার জন্য আগে থেকেই প্রস্তুতি। কারণ আমরা জানি এরকম প্রশ্ন বারবারই আসে, কারণ একজনকেই এখন দোষারোপ করা হচ্ছে যে সমস্ত ক্ষেত্রে। আমরা বারবার একবারই বলবো, আমরাও মানবিকতা, আমাদের মুখ্যমন্ত্রীও মানবিক। আমরা চাই এটা কোনো ডিপোজিট করার বিষয় নয়, বা এগুলোকে আমরা চাকরিগুলোকে আটকে রেখে কোনো ইন্টারেস্ট পাবো, তার দ্বারা রাজ্য সরকার লাভবান হবে, এটাও কিন্তু আমরা চাইছি না। দেখুন তাপসীদি, এরাও আমাদের ঘরেরই ভাই। তাপসীদি, আমরা চাই যোগ্য প্রার্থীরা, প্লিজ ইন্টারাপ্ট করবেন না, যোগ্য প্রার্থীরা চাকরি পাক। এবং আমরা জানি অতি শীঘ্র আমাদের একবার অন্তত এই আইনি জটিলতা কাটানোর সুযোগটা দিই,
দেখুক যে এই সমস্ত চাকরি প্রার্থীদের যাদেরকে আমরা জানি এনলিস্ট করা রয়েছে, সঙ্গে সঙ্গে তারাই একদিন রাজ্য সরকারকে ধন্যবাদ জানাবে যে আমরা সত্যি আমাদের অপেক্ষার অবসান হয়েছে। না, আমরাও চাই, বিশ্বাস করুন আমরাও চাই। ট্রাইব টিভি যেমন আপনারা, বিশেষ করে তাপসীদি আপনাদেরকেও বলবো, মাধবদা আপনাদেরকেও বলবো, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে মিডিয়াকে একটা সবসময় একটা দোষারোপ করার চেষ্টা, নিশানা করার চেষ্টা যে আমরা নেগেটিভ খবর কেন দেখাচ্ছি, যা ঘটছে সেটা দেখাচ্ছি, কিচ্ছু নেগেটিভ খবর দেখাচ্ছি না। যা আপনাদের সামনে ঘটছে, এই যে ছেলেমেয়েগুলো যারা আজকে টেলিভিশনে বসে রয়েছে, তাদের দুঃখের কথা বলছে, সমস্যার কথা বলছে, তাদের কথা তুলতে হয় আমাদের। তার কারণ আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম, বারবার বলি আমরা এই কথাটা, যে আমরা কনস্টিটিউশনের 4 নম্বর স্তম্ভ, আমাদের তুলতে হয় কথা। তাহলে আমরাও চাই একদিন এই ব্রেকিং নিউজ দেখাতে, ট্রাইব টিভি চাই এই ব্রেকিং নিউজ দেখাতে যে এই ছেলেমেয়েগুলো চাকরিগুলো পেয়েছে, তাদেরকে নিয়ে আমরা নতুন করে প্যানেল করতে চাই, যেখানে আমরা বলতে পারি যে এই ছেলেমেয়েগুলো বলছে হ্যাঁ আমরা চাকরিটা পেয়েছি। কিন্তু তাপসীদি সেটা হচ্ছে না। প্রশ্নটা এখানেই যে 2014 থেকে 2023 9 বছর পেরিয়ে গেছে, 2017 থেকে 2023 6 বছর পেরিয়ে গেছে, 2022 থেকে 2023 বছরে 2বার চাকরি দেওয়ার এক প্রলোভন দেখানো হয়েছিল সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পালের পক্ষ থেকে। কি হলো, কোথায় গেল? গৌতম পালের একটা বাইট শুনবো, তারপর আসছে, শুনুন। এই সেন্টারের পরীক্ষা যথেষ্ট ভালো হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে পরীক্ষা যথেষ্ট ভালো হচ্ছে। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পেয়েছেন? না। সোশ্যাল মিডিয়া একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন? না, এই সেন্টারের পরীক্ষা যথেষ্ট ভালো হচ্ছে, গোটা পশ্চিমবঙ্গে পরীক্ষা যথেষ্ট ভালো হচ্ছে। প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ পেয়েছেন? না। সোশ্যাল মিডিয়া একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন? না। সুদীপ্তা, তুমিও শুনতে পেলে, স্বর্ণজিৎ শুনতে পেলে, পর্ষদ সভাপতি বলছেন, গৌতম পাল বলছেন যে কোনো রকম প্রশ্ন ফাঁসের কথা তিনি শুনতেই পাননি, জানতেই পারেননি। এদিকে প্রশ্ন ফাঁস হয়ে বসে রয়েছে। কি বলবে স্বর্ণজিৎ? দেখুন, এটা তো আজকে নতুন নয়। এর আগে 2014 যখন পরীক্ষা দিয়েছিলাম, পরীক্ষা প্রায় 1 থেকে 1.5 মাস পিছিয়ে গিয়েছিল একই কারণের জন্য। এই কারণ যে পুলিশের ভ্যান থেকে প্রশ্নটা নাকি নিচে পড়ে গিয়েছিল, এই জিনিস দেখেই আসছি। কিন্তু আমার এখানে দুটো অন্য কথা বলার আছে। এখানে আমরা লাকি যে স্টুডিওতে দুটো রুলিং পার্টির 2জন প্রতিনিধিকে আমরা পেয়েছি। সেই 2জনের কাছে আমার দুটো অনুরোধ রয়েছে। ম্যাডাম একটু আগে বলছিলেন, আমি শুনলাম যে আইনি জটিলতার জন্য নাকি 18,000 নিয়োগ আটকে আছে। ম্যাডাম 18,000 নয়, 18,000টা খুব সম্ভবত আপনি আপার প্রাইমারির ব্যাপারের সাথে প্রাইমারিটাকে গুলিয়ে ফেলেছেন। তো আইনি জটিলতা কাটাবার জন্য ম্যাডাম আমি আপনাকে অনুরোধ করছি, যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে খুব ভালো হয়। সুপ্রিম কোর্টে রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি এসএলপি করেছে, ডিভিশন বেঞ্চে আমাদের যেটা একটা অর্ডারকে চ্যালেঞ্জ করি। ম্যাডাম আইনি জটিলতাটা তাহলে তৈরি করছে কারা? যদি এই এসএলপিটা না করা হতো তাহলে 4,000 ছাত্রছাত্রীর চাকরি হতে পারতো ম্যাডাম। তো সেই জায়গাটা থেকে আপনার কাছে আমার অনুরোধ, আমি বারবার গৌতম পাল মহাশয়কেও অনুরোধ করেছি যে কোর্টের বাইরে যদি এটা সলিউশন করা যায়, এসএলপিটার ব্যাপারে ভাবুন। আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম, রাজ্য সরকারের মাধ্যমে বা শাসক দলের মাধ্যমে আপনি যদি এই বার্তাটা একটু পর্ষদ সভাপতিকে দিতেন যে এই এসএলপিটাকে যদি উইথড্র করে নিত। কারণ দেখুন, এসএলপিতে কি হবে না হবে সেটা সুপ্রিম কোর্ট বিচার করবে, সেটা নিয়ে আমার বলার কিছু নেই, সেটা নিয়ে আমি বলতে পারিও না। কিন্তু ম্যাটারটাকে দীর্ঘায়িত করা হচ্ছে। সুতরাং আইনি জটিলতাটা কোথেকে তৈরি হচ্ছে ম্যাডাম, এই জায়গাটা একটু যদি ভেবে দেখতেন মনে হয় ভালো হতো। এই এসএলপিটা যদি না হতো তাহলে 2014 আর কোনো সমস্যা থাকতো না ম্যাডাম। 2014 সমস্যাটা ওখানেই শেষ হয়ে যেত। সুতরাং যদি রাজ্য সরকার একটু সদর্থক ভূমিকা নেয়, আগামী 23 তারিখ জানুয়ারি এই মামলাটার হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, হয়তো আমরা ওখানে যাব হিয়ারিং এর সময়। তো আপনাকেও আমি জানিয়ে রাখলাম ম্যাডাম, অন রেকর্ড আমি আপনাকে অনুরোধ করলাম, এক্ষেত্রে যেখানে যেখানে শাসক দলের প্রতিনিধিদের সাথে কথা বলার প্রয়োজন, যদি আপনি একটু কথা বলতেন বা আমাদেরকেও বলার একটু সুযোগ করে দিতেন, আমি নিজেও যেতাম। একজন ডিএলএড এর রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমিও প্রত্যেকের সাথে কথা বলতে চাই, সেই অনুরোধটা করতে চাই, সেই জটিলতাটা কাটাতে চাই ম্যাডাম। যদি সেই জায়গাটাতে আমাদেরকে একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো। দ্বিতীয়ত ম্যাডাম আরো একটা জিনিস আমি বলি, কলকাতা হাইকোর্টে আইনি জটিলতার কথা যখন বললেন সেই প্রসঙ্গেই বলছি ম্যাডাম, একটি মামলা রয়েছে বিএড ভার্সেস ডিএলএড 165। ম্যাডাম আপনারাও প্রত্যেকে জানেন যে প্রাথমিকে শিক্ষকতা করার জন্য এক এবং একমাত্র যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড। কিন্তু 16,500 নিয়োগে এই ডিএলএড দেরকে বঞ্চিত করে বহু সংখ্যক বিএড দেরকে নিয়োগ দেওয়া হয়েছে ম্যাডাম। এবং সুপ্রিম কোর্ট বর্তমানে এই
বিএড ডিগ্রিটাকে কিন্তু প্রাইমারির জন্য যে এলিজিবল নয় সেটা প্রমাণ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সুতরাং যারা চাকরি করছে তাদের চাকরিটাও কিন্তু এক প্রকার অবৈধ হয়ে যাচ্ছে ম্যাডাম। যদি আমাদের আইনি জটিলতায় যাওয়ার মতন কোন রকম মানসিকতা থাকতো আমরা কিন্তু ওই জায়গাটাকে নিয়ে প্রভোগ করতে পারতাম, আমরা কিন্তু করিনি ম্যাডাম এখনো পর্যন্ত। মাত্র 2 থেকে 2,500 ডিএলএড ক্যান্ডিডেট পড়ে আছে। তো এই কয়েকটা ক্যান্ডিডেটকে যদি অ্যাবজর্ব করে নেওয়া যায় 2014, তাহলে আগের প্যানেলেও কোনো প্রভাব পড়বে না এবং আইনি জটিলতাও কোনো থাকবে না ম্যাডাম। আপনাকে এই প্রসঙ্গে এটাও জানিয়ে রাখি, ভারতবর্ষেই আরো একটা রাজ্য আছে রাজস্থান, সেখানেও কিছুদিন আগে একটা নিয়োগ হয়, তখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের জাজমেন্ট আসেনি। তাদের সরকার কিন্তু একটা নোটিফিকেশন জারি করে জানিয়েছিল যে আমরা প্রাথমিকে অলরেডি ডিএলএড থেকেই সুযোগ দেব। বাংলায় তো শুধুমাত্র যোগ্যদেরকে নিয়োগ দেওয়া হয় ম্যাডাম। তাহলে আপনি কি মনে করেন যে ডিএলএড এর চাইতে বিএডটা প্রাথমিকে অতিরিক্ত যোগ্যতা রয়েছে বা সেই সময় ছিল? সেটা নয় নিশ্চয়ই ম্যাডাম। সুতরাং যে সমস্ত ডিএলএডরা পড়ে রয়েছে তাদের নিয়োগের যদি ব্যবস্থা করেন, প্রয়োজনে সিট ক্রিয়েট করে হলেও করতে হবে, তাহলে এই আইনি জটিলতা থাকে না। সব থেকে ভালো অপশন হচ্ছে এটাই যে 4টা স্টেট হাইকোর্ট দিতে বলেছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সেই আইনি জটিলতাটাকে ম্যাডাম আপনিও কাটানোর চেষ্টা করুন, যাতে করে সুপ্রিম কোর্টের এই এসএলপিটাকে দীর্ঘায়িত না করা হয়। যেহেতু আপনি বলছিলেন ম্যাডাম, এটা আমি আপনার কাছে অনুরোধ রাখলাম, আপনি নিজেও পারলে একটু যোগাযোগ করুন বা আমাদেরকেও কথা বলার সুযোগ করে দিন। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও আমরা কথা বলতে চাই, যদি সম্ভব হয় শিক্ষামন্ত্রীর কাছেও আমরা অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে। আর দ্বিতীয়ত আমার আরেকটা কথা বলার, মাধব বাবুকেও একটা বলার, আপনি একটু আগে বলছিলেন যে এটা ঠিক যে আপনারাও চান যে যোগ্য প্রার্থীরা যাতে নিয়োগ পায়। আমি আপনার কাছেও এই অনুরোধটা রাখতে চাই। আমি শুধুমাত্র 2014 বা 2022-এর টেট পাস নই স্যার, আমি সেন্ট্রাল টেটটাও পাস করেছি, পিআরটি পার্টটা। সুতরাং যখন আপনারা চাইছেন, কেন্দ্র সরকারের কাছেও এই অনুরোধটা রাখুন না যাতে কেভিএস এ বছর বছর নিয়োগটা হয়। কেভিএস এ নিয়োগ হয়েছিল আজ থেকে 5 বছর আগে, 5 বছর পরে আবার একটা নিয়োগ হলো, মাত্র 6,000 ভ্যাকেন্সি সারা দেশে। তো সেই জায়গাটা থেকে যারা সেন্ট্রাল টেট পাস করে আছে তারাও তাহলে সেখান থেকে সুযোগ পেতে পারে। আপনিও যদি এই জায়গাটা আপনার মাধ্যমে কেন্দ্রের শিক্ষা দপ্তরের কাছে তুলে ধরেন যে অন্তত পক্ষে সারা দেশে ভ্যাকেন্সিটা নিশ্চয়ই 6,000 নয়, আরো অনেক বেশি হওয়ার কথা, সেই ভ্যাকেন্সিটা যাতে বছর বছর নিয়োগ হয়, তাহলে কিন্তু আমাদের মতন যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে যারা বেশ বেশ স্বর্ণজিৎ, একেবারে তোমার কথা দুজনের কাছেই পৌঁছেছে। একেবারে তাপসী দিও শুনেছে, মাধববাবুও শুনেছে। আমি এক এক করে তোমার উত্তরগুলো নেবার। হ্যাঁ, তুমি আরো কিছু বলতে চাইছো? হ্যাঁ, বলো বলো বলো। আমি 30 সেকেন্ড নেব। নিশ্চয়ই নিশ্চয়ই। হচ্ছে যে দয়া করে শোনা যাচ্ছে না স্বর্ণজিৎ, তোমার কথা লিক করছে। হ্যাঁ, বলছি রুলিং পার্টির যেহেতু 2জন সদস্য আমাদের মধ্যে রয়েছে, একজন কেন্দ্রীয় সরকারে এবং একজন রাজ্য সরকারে, আমি তাদেরকে বলছি দয়া করে নিজেদের মধ্যে আমার এই কথাটাকে নিয়ে ইস্যু তৈরি না করে যে কেন্দ্র নিয়োগ করেনি স্বর্ণজিৎ বলেছে বা রাজ্য তো নিয়োগ করেনি, সেই জায়গাটা না করে দুজনেই আমাদের সমস্যাটার সমাধানের একটু চেষ্টা করুন। এবং যদি করতে চান সেটা কিভাবে, কখন, কার সাথে আমাদেরকে কমিউনিকেট করাচ্ছেন, সেই জায়গাটা যদি একটু বলে দেন, অন রেকর্ডই বলুন, আমরা যেতে করি, আমাদের খুব ভালো হয়। থ্যাংক ইউ ম্যাডাম, আমরা আপনাদের উত্তরের অপেক্ষায় রই। একেবারে স্বর্ণজিৎ, যে কথা ভঙ্গিতে তুমি শেষ করলে, উত্তর নেওয়ার চেষ্টা করবো। মাধববাবুর কাছেও আসবো, তাপসীদির কাছেও আসবো। মাধববাবু, এবার কি বলবেন? আপনি বলছেন রাজ্য সরকারের দিকে আঙুলটা তুলছেন, আঙুলটা তো আপনাদের দিকে উঠে গেছে। বলছি মানে এই উত্তরটা দেওয়ার আগে আমি তাপসীদির একটা কথার উত্তরটা দিয়ে নেই। একটা কথা স্বর্ণজিতের উত্তরটা দিন। রঞ্জন, একটা কথার উত্তর দিয়ে নেই। যখন রাজ্য সরকারের যখন এই ব্যর্থতার জন্য কেউ বা কাদেরকে দায়ী করছে এই সরকার, কিন্তু যখন ওই দায়ের জন্য যখন মন্ত্রী থেকে ওই আমলা শিক্ষা দপ্তরের যখন জেলে থাকে, তখনও কাউকে না কাউকে দায়ী করা হচ্ছে। এই ব্যাপারটা কেন হচ্ছে বুঝতে পারলাম না। আর স্বর্ণজিৎ যে কথাটা বলেছে, দারুণ কথা, আমার ভীষণ ভালো লাগছে। অবশ্যই এই বিষয়টা পার্টিতে, আমাদের ভারতীয় জনতা পার্টিতে অবশ্যই আলোচনা হবে। এটাও ঠিক, এইরকমটা হয় না। মানে একটা পরীক্ষা নিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট না করে আবার একটা পরীক্ষা, এইরকমটা সেন্ট্রাল করে না। যথেষ্ট এই যে কালী পুজোর পরে মানে জাতীয় স্তরে প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। আমরা আশাবাদী, আমরা এই স্বর্ণজিতের বক্তব্য অবশ্যই পার্টিতে তুলে ধরবো
এই 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 কথা স্বর্ণজিৎ ভাই তোমাকে দিচ্ছি। বেশ, অবশ্যই কথা বেশ, বলবো। মাধববাবু তাহলে কি 2024 লোকসভা নির্বাচনের আগেও আরেকবার সিটেড হবে? না, 2024 সালে যে নির্বাচনটা হবে সেটা তো ধরুন জানুয়ারিটা আসলেই হয়ে যাবে। এই অল্প সময়ে একটা সারা ভারতবর্ষ জুড়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করা, এটা তো খুব কঠিন ব্যাপার। তো অবশ্যই এই সরকার, এই তাপসীদির কাছে আসবো। তাপসীদি, একেবারে স্বর্ণজিতের কথা শুনলেন আপনি। প্রশ্ন এখানে বারবার করে যেটা উঠছে যে রাজ্য সরকারকেই যে শুধুমাত্র দিচ্ছে এমনটা কিন্তু নয়। তার মানে আপনি এটা বুঝতে পারছেন যে ছাত্র বা ছাত্রীরা নিরপেক্ষ হয়, কিন্তু প্রশ্ন আর কবে চাকরিটা তারা পাবেন? আমি শুরুতেও বলেছি, এখনও বলছি, আমাদের সমস্ত দিক থেকে আমরা প্রস্তুত। শুধুমাত্র বারবার একই কথা বলবো, তোমাদের এই যে বক্তব্য আমি শুনলাম, অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সিস্টার বলো বা দিদি বলো বা ম্যাডাম বলো, সব দিক থেকে আমিও একজন মানবিক, আমি একজন মহিলা, আমিও একসময় চাকরি প্রার্থী ছিলাম। কাজেই তোমাদের প্রতি আমার যথেষ্ট সমবেদনা রয়েছে। কোনো দলীয় রং নিয়ে আমি বলছি না। আমি চাই সকলের চাকরি হোক, এবং এই যে আইনি জটিলতাটা, এটা খুব শীঘ্র নানান দিক থেকে পর্যালোচনা শুরু হয়ে গেছে, কিভাবে যত শীঘ্র সম্ভব কাটিয়ে তোমাদের জন্য যেই সমস্ত শূন্যপদ রয়েছে, সেই সমস্ত শূন্যপদে যাতে নিযুক্তি করা হয়, আমরা সর্বস্তরে আমরা চেষ্টা করে চলেছি, এবং তোমাদের বার্তা যেন আমরা পৌঁছে দিতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সেই ব্যবস্থাও আমরা করতে চাইছি। আমরা সবসময় সচেষ্ট। কাজে ভাই, তুমি এইভাবে কোনো, আমি নিরপেক্ষতার সঙ্গে আমি বলছি, কোনো দলীয় রং লাগিয়ে আমি বলছি না, আমি তোমাদের সমব্যথী। আমি চাইছি খুব শীঘ্র, এবং প্রে করছি খুব শীঘ্র এই আইনি জটিলতা যতদূর পৌঁছেছে কেটে যাবে, এবং আমরা আশাবাদী আগামীতে তোমাদের দেখবে খুব শীঘ্রই তোমরাই ধন্যবাদ জানাবে যে না, আমরা আজকে চাকরি প্রার্থী ছিলাম, এখন আমরা উপযুক্ত পদে আমরা জায়গা পেয়েছি। এর থেকে বেশি আর তোমাদের কিছু আমি বলতে চাই না। স্বর্ণজিৎ আসবো তোমার কাছে। স্বর্ণজিৎ এবং শিল্পী দুজনের কাছে প্রথমেই আমি ক্ষমা প্রার্থী ট্রাইব টিভির পক্ষ থেকে, এবং আমার নিজস্বভাবে পার্সোনালি আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। একটা কোশ্চেন আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব। কেন কোশ্চেনটা জিজ্ঞেস করছি তারপরে আসবো। সুদীপ্তা, দুজনকেই আমি প্রশ্ন করব। স্বর্ণজিৎ, তোমার বয়স কত? আমার 29+। 29+, বেশ। ক্ষমাপ্রার্থী, আগেই কিন্তু ক্ষমাপ্রার্থী। সুদীপ্তা, তোমার বয়স কত? আমার বয়স এই 32+। শুনতে পেলেন তাপসীদি? 32+, 29+। কি বলতে চেয়েছি আশা রাখি বুঝে গেছেন। তার আগে পার্থ কর্মকার, তিনি একবার কি বলেছেন একবার শোনাই, তারপরে আসছি। স্বর্ণজিৎ আসছি। পার্থ কর্মকারের বাইট শুনবো। 2,72,639 জন, অর্থাৎ পার্সেন্টেজ অফ অ্যাপিয়ারেন্স হচ্ছে 88.22%, এবং সব থেকে মানে বেশি পার্সেন্টেজ পরীক্ষার্থী সেটা হচ্ছে আপনার দক্ষিণ দিনাজপুর, 91.21% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আর সব থেকে কম পার্সেন্টেজ হচ্ছে শিলিগুড়ি, ইনক্লুডিং দার্জিলিং অ্যান্ড কালিম্পং, সেটা হচ্ছে 74.92%। আমাদের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, আমাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। হ্যাঁ বলি, এটা আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ কিন্তু জমা পড়েনি। সুষ্ঠুভাবে হয়েছে পরীক্ষা, একেবারে সুষ্ঠুভাবে, যার জন্য রিপোর্টিং টাইম 11টা, 11:30টার একটা প্রেক্ষাপট উঠে আসছে। খুব ভালোভাবে পরীক্ষা হয়েছে, তাই জন্য প্রশ্নপত্র ফাঁস হয়েছে। 12টার সময় এক্সাম দিতে দিতে 1টার সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ট্রাইব টিভি সেই কভারেজও আপনাদেরকে দেখিয়েছে এক্সক্লুসিভলি। তাহলে প্রশ্ন, টেট পরীক্ষা সত্যি কি ভালো হলো? উত্তর নেব। স্বর্ণজিৎ, কি বলছিলে বলো। আমি ম্যাডামকেই বলছিলাম, ম্যাডাম আপনি তো আইনি ঝড় কাটাতে আমাদেরকে সাহায্য করতে চান বলছিলেন ম্যাডাম, তো সেই জায়গা থেকে 23 জানুয়ারি যে মামলাটার হিয়ারিং রয়েছে ম্যাডাম, অ্যাটলিস্ট সেই দিন হিয়ারিংটা যাতে সম্পন্ন হয় সেই জায়গাটা একটু দেখুন। আর না হলে যদি সেটার এসএলপিটা একটু উইথড্র করা যায় সেটাও একটু দেখুন, কারণ ইচ্ছাকৃতভাবে দুটো কোর্ট আমরা জিতেছি। 4000 সিটের নিয়োগ দিতে বলেছিলেন প্রথমে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপরে সুব্রত তালুকদার স্যার এবং জাস্টিস সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই অর্ডার বহাল রাখে। তো সেই জায়গাটাকে নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, তো সেটা তারা যেতেই পারে। কিন্তু ব্যাপার হচ্ছে এক্ষেত্রে আইনি জট তৈরি হচ্ছে। আইনিভাবে লড়াই করলে আমরা নিশ্চিতভাবেই আইনিভাবে লড়াই করতে প্রস্তুত, কিন্তু ব্যাপারটা ডিলে হয়ে যাচ্ছে। এই যে ম্যাডাম আপনি বলছেন না যে আইনি জটটা যাতে কেটে যায়,
আইনি জটের জন্য সমস্যা হচ্ছে নিয়োগ করতে, তো সব থেকে তো ভালো হতো ম্যাডাম সেই জাজমেন্টটাকে মেনে নিয়ে যদি নিয়োগ করে দেওয়া যেত, বা এখনো সেই সুযোগ রয়েছে। কিন্তু সেই জায়গাটা থেকে আমি আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, এই জিনিসটা যদি একটু ভেবে দেখেন বা আমাদেরকেও একটু কথা বলার সুযোগ করে দেন সদর্থক ভাবে, সেটা খুব ভালো হয় ম্যাডাম। বেশ বেশ বেশ, সুদীপ্তার কাছে আসবো। সুদীপ্তা, কি বলবেন? দেখুন, আমি এখানে একটাই কথা বলবো যে আইনি জটিলতা তো অবশ্যই রয়েছে। মানে আমরা পরপর যে টেটগুলো দিয়ে যাচ্ছি, টেটগুলোতে পাশও করে যাচ্ছি। আজকের যে টেট আমরা দিয়েছি তাতেও হয়তো পাশ করে যাব, কিন্তু নিয়োগটা কোথায়? নিয়োগ তো আমরা পাচ্ছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আইনি জটিলতা বলতে, আজকে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে যে ডিএলএড ভার্সেস বিএড এর মামলাতে আমরা জিতেছি, সেই জার্নিটাও কিন্তু খুব একটা সুইটেবল জার্নি ছিল না আমাদের তরফ থেকে। প্রথম সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যেতে হয়, এবং সেই জার্নিটা কমপ্লিট করতে আমাদের প্রচুর টাকা পয়সা খরচ করতে হয়। প্রতিটা ছেলে মেয়েকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়। এই অর্থ ব্যয় করতে গিয়ে প্রথম কথা, আমরা বেকার ছেলে মেয়ে, আমরা হয়তো কেউ টিউশনি পড়াই বা হয়তো পরনির্ভরশীল, বাবা মায়ের উপর নির্ভরশীল। তাদের কাছ থেকে একজনের উকিলের খরচ এবং সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন থেকে সুপ্রিম কোর্টে জিতে আসার পরেও যখন দেখি চাকরিটা অধরা, তখন নিজেকে খুব অসহায় বলে মনে হয়। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এই অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা হয়তো সুইসাইডও করেছে। তাদের বাবা মায়ের কান্না আমরা নিজে চোখে না দেখলে বোঝা যায় না যে কত অসহনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা চলছি। হ্যাঁ, কিন্তু আমাদের টেট হয়ে যাচ্ছে। বর্তমান যে টেট হচ্ছে সেটা নাকি সুস্থভাবে হয়েছে, তাতে কোনো রকম অসন্তোষ হয়নি, কোনো রকম কিছু হয়নি। কিন্তু তা সত্ত্বেও একটা কোশ্চেন কিন্তু আমাদের মধ্যে রয়েই যাচ্ছে, তাহলে নিয়োগটা ঠিক কখন, কোন সময়ের পরে আমরা নিয়োগটা পাবো? একেবারেই সুদীপ্তা, এই প্রশ্নটাই করছে ট্রাইব টিভিও। আর কতদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়া এইভাবেই পোস্টপন্ড হয়ে থাকবে? তার কারণ বারবার করে টেট তো হচ্ছে, নিয়োগ কোথায়? একটা ফুটেজ আপনাদেরকে দেখাবো ট্রাইব টিভির পর্দায়। একেবারে এই চাকরি প্রার্থীরা যখন হকের কথা বলছে, তাদের চাকরির কথা বলছে, তাদের অধিকারের কথা বলছে, তখন তাদেরকে প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে। তাদেরকে পুলিশ এক প্রকার চ্যাংদোলা করে বলা যেতে পারে, সেই চিত্রই আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। তাদেরকে ওঠানো হচ্ছে প্রিজন ভ্যানে। আপনাদেরকে জানিয়ে রাখি, 2000 টাকার বন্ড সাইন করানো হচ্ছে তাদেরকে জামিন দেওয়ার জন্য। ঘরও থাকছে না, ঘটিও থাকছে না, কিছুই থাকছে না এনাদের। কেন? আর কতদিন? আর কিভাবে এই চাকরি প্রার্থীরা জাস্টিস পাবে? আর কতদিন সংবাদ মাধ্যমকে বলে যেতে হবে, গলা ফাটিয়ে বলে যেতে হবে, এই চাকরি প্রার্থীদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে আর কতদিন বলতে হবে এদের চাকরিটা কোথায়? আর কতদিন এই নিয়োগ আটকে থাকবে? আর কতদিন ধরে সংবাদ শিরোনামে টেট চাকরি প্রার্থী থেকে শুরু করে এসএলএসসি চাকরি প্রার্থী, আপার প্রাইমারি, আর কতদিন আর কতদিন এইভাবে এই চাকরি প্রার্থীদের রাস্তায় এরকমভাবে আমাদের ফুটেজ দেখাতে হবে, ছবি দেখাতে হবে ট্রাইব টিভিতে? আর কতদিন এই ছেলেমেয়েগুলো কান্না ঝরাবে? আর কতদিন তারা কাতর আর্তনাদ করবে, জানাবে, রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে, চাকরিটা দিন, হকের চাকরিটা দিন? আর কতদিন? আসবো, উত্তর নেব। একেবারে রয়েছে আমাদের সঙ্গে তাপসীদি। আবারও তাপসীদি, কি বলবেন? দেখতে পাচ্ছেন, চিত্রও দেখা যাচ্ছে সরাসরি ট্রাইব টিভির পর্দায়। এটা মানবিকতা? আপনি তো মানবিক হওয়ার কথা বলছেন। মুখ্যমন্ত্রী আমার, আপনার, এনার, সবার, ইভেন মাধববাবু বসে আছেন, মাধববাবুরও মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। এই চিত্র দেখা যাচ্ছে বাংলায়। তাপসীদি, 2000 টাকার বন্ডে সাইন করে জামিন দেওয়া হচ্ছে আগামীর ভবিষ্যৎ কারিগর যারা তৈরি করছে ভবিষ্যৎ প্রজন্মকে। কি বলবেন তাপসীদি? আমি শুরু থেকেই বলছি যে এই জটিলতা খুব শীঘ্র কেটে যাবে, কারণ যে চিত্র আমরা দেখতে পাচ্ছি,
আমরা জানি চাকরি প্রার্থী হিসাবে তাদের দাবি আছে যে আমরা চাকরি চাই, কিন্তু কেন চাকরিটা হচ্ছে না পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন বিস্তারিত খবর হয়তো এখন পর্যন্ত তাদের কাছে সম্পূর্ণ পৌঁছে যায়নি। আমরা বারবারই বলছি যে এই জটিলতা খুব শীঘ্র কেটে যাবে, এই চিত্র থাকবে না। আমাদের দাবি যখন আমরা যখন চাকরি প্রার্থী, আমরা যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হয়েছি, খুব শীঘ্র, খুব অতি শীঘ্র, হ্যাঁ আমরা জানি আমাদের ভুল বোঝাবুঝি আমাদের সকলেই আছে, হয়তো বিশৃঙ্খলতার কারণে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, কিন্তু এর মানে এটা নয় যে তাদেরকে এটা পানিশড করা হচ্ছে। 2000 টাকা বন্ডে সাইন করানো হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে, পানিশ নয়। বিশৃঙ্খলতা একটা রাস্তার মাঝে যে কোনো কারণে বিশৃঙ্খল পরিবেশ তো সৃষ্টি হতে দিতে পারা যায় না। আমরা জানি যে তাদের চাকরি হক, আর 2014 থেকে 2023 9 সাল হয়ে গেল, তাদের সঙ্গে অরাজকতা হচ্ছে না বসিদি? অরাজকতা কি হচ্ছে? তাদের এখন আইনি জটিলতাটা কারা সৃষ্টি করেছে এইটা তো আমরা খুঁজে পাচ্ছি না। আমাদেরকে দেখতে হচ্ছে বিভিন্ন তার রেস্ট এই ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। মাধববাবু, আর কতদিন আইনি জটিলতা? টানা 1 ঘন্টা ধরে এই উত্তরটাই জানার চেষ্টা করছি মাধববাবু। আর কত আইনি জটিলতা? এই বাচ্চা ছেলেমেয়েগুলো যারা আজকে বয়সপ্রাপ্ত হয়ে যাচ্ছে, আমাকে যার জন্য প্রশ্ন করতে হচ্ছে তোমাদের বয়স কত, আর কতদিন এই ছেলেমেয়েগুলো কাঁদবে মাধববাবু রাস্তায় এইভাবে? আর কতদিন এই ছেলেমেয়েগুলো তাদেরকে প্রিজেন্ট ম্যানে উঠতে হচ্ছে? আর কতদিন হবে মাধববাবু? তারপরেও আপনারা বলবেন আইনি জটিলতার কথা। শুনে রাখুন, এই সরকার ডিএ দেবে না, এই সরকার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট করবে না। এই সরকার খুব ভালোভাবে জেনে গেছে যে ডিএ এবং সরকারের অ্যাপয়েন্টমেন্ট দিতে গেলে পরে এই লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যতগুলো ভাতা আছে সব বন্ধ হবে। আর বন্ধ, দেখুন লক্ষ্মীর ভান্ডার, ডিএ, প্লিজ রাজনৈতিক মতামত দেবেন না মাধববাবু। তাপসীদি আসবো। মাধববাবু আপনাকে বলছি, লক্ষ্মীর ভান্ডার, ডিএ এনাদের প্রসঙ্গ নয়, আজকের প্রসঙ্গ এই চাকরি প্রার্থীদের হকের চাকরি। কেন বলুন তো, আজকে কেন ছেলে মেয়েদেরকে 11টার কথা, 11:30 কথা বলে 11টায় কেন তালা ঝুলবে? আজকে বলুন কেন 11টায় তালা ঝুলবে? তার মানে কেস করার রাস্তা ওরা তৈরি করে দিয়েছে। কেন প্রশ্নটা 1টার সময় ফাঁস হবে? কেন এই দায়িত্ব অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া হবে কেন? আর যারা আজকে জেলে যাচ্ছে তাদেরকেও নাকি অন্য কেউ, সিবিআই, ইডি এসে তাদেরকে জেলে ঢুকাচ্ছে। এটা হয় কখনো? বেশ মাধববাবু, তাপসীদি প্লিজ, মাধববাবু, তাপসীদি আপনারা কথা তো অনেক বলছেন, ভুড়ি নানান রকম দুর্নীতির কথা প্রসঙ্গে সামনে এসছে। 2014 থেকে 2023 9 বছর পেরিয়ে গেছে, 2017 থেকে 2023 6 বছর পেরিয়ে গেছে, তাও এই রাস্তায় এই ছেলেমেয়েগুলো কাঁদছে। প্লিজ মাধববাবু, অন্তিম লগ্নে এসছি, খুব সংক্ষেপে আপনাদের থেকে উত্তর নেব। 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। মাধববাবু, অনেক বলার সুযোগ পেলেন আপনি 1 ঘন্টা ধরে। তাপসীদি 1 মিনিট সময় শুরু হচ্ছে আপনার এখন, বলুন। আমি সব শুনলাম, ভাই বোনদের সঙ্গে আমিও সমব্যথী। আমরাও চাইছি, আমি নিরপেক্ষভাবেই বলছি, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোনো সরকারের উপরে দোষারোপ করা নয়। আমরা চাই যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে তার পেছনে কোনো দলীয় রং নির্দিষ্ট নেই, সকলের কারণেই হয়তো এটা আইনি জটিলতা সৃষ্টি হয়েছে, এবং আমরা চাইছি অতি শীঘ্র সেটা কাটিয়ে উঠে এবং আমাদেরকে খুব একটা সময় দেওয়া হোক যে সময়ের মধ্যে এই জটিলতাটা উঠে গিয়ে আমরা যে সমস্ত প্রার্থীদের চাকরি দেব বলে আমরা রেডি করে ফেলেছি, তাদের আমরা ইতিমধ্যেই শীঘ্রই তাদের নিযুক্ত হবে বলে আমরা আশা করছি। কাজেই ভাই বোন, তোমরা ভেঙে পড়ো না, তোমরা নিজেরাই ধন্যবাদ জানাবে যে যার জন্য আজকে আমাদের এই আন্দোলন। সত্যি আমরা দুঃখিত, তোমাদের আন্দোলন করতে হচ্ছে, তোমাদের হকের চাকরি তোমরা নির্দিষ্ট সময়ে পাচ্ছ না। হ্যাঁ, বয়স হয়তো পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পূর্বেও দেখেছি যে এসএসসি এই সমস্ত যখন পরীক্ষা হয়েছিল, বয়স পেরিয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট সময়ের পরেও চাকরিতে নিযুক্তি হয়েছে। একেবারে তাপসীদি, আপনার সময় শেষ। তুমি যেই কথা বলে আজকে, খুব শীঘ্রই কেটে যাবে। সনজিৎ তুমি যা বললে, সুদীপ্তা তুমি যা বললে, তার উত্তর জানি না তোমরা আদত এই উত্তর সদুত্তর তোমরা পেলে কিনা এই প্যানেল থেকে। কিন্তু তাপসীদি যে কথা বলে শেষ করলো এসএসসির কথা, সমস্ত রাজনৈতিক রং ভুলে গিয়ে মানবিকতার খাতিরে যদি বলি, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে থেকে সিপিএমের সময়তে কি হয়েছিল সেই প্রশ্ন অনেকটা বেশি উঠে যাচ্ছে। উত্তর রাখবো মাধববাবুর কাছে। মাধববাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। সুদীপ্তা, স্বর্ণ
স্বর্ণজিৎ, তোমাদের আজকের কথার সঙ্গে আমি 100% সহমত। খুব কষ্ট হচ্ছে তোমাদের কথা শুনে, তোমাদের না সারা বাংলার যুবক যুবতীদের কথা ভেবে সত্যি সত্যি কষ্ট পাচ্ছি। আর রাজ্য সরকার যে উদাসীনতা, এটা পশ্চিমবঙ্গের শিশু থেকে বৃদ্ধা সবাই জেনে ফেলেছে। তারা একটা সস্তা রাজনীতি খেলার চেষ্টা করছে। আমরা বাংলার মানুষ আশাবাদী, আগামী 2024 সালের নির্বাচনে এই বাংলায় মা থাকবে, মাটি থাকবে, মানুষ থাকবে, শুধু তৃণমূল সরকারটা থাকবে না। এই আশা রেখে আবার স্বর্ণজিৎ এবং সুদীপ্তার দুঃখের সঙ্গে সহমত পোষণ করে আমি আমার কথা শেষ করলাম। বেশ সংক্ষেপে শেষ করেছেন। এবার আসবো একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, রাজনৈতিক মতামত নয়, একেবারে 1 মিনিট সময় দেব স্বর্ণজিৎ এবং সুদীপ্তাকে, আগামীর ভবিষ্যৎ গড়ার কারিগরদের। স্বর্ণজিৎ, তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, আমি একটা কথাই বলবো যে 24 সালে কোন পার্টি থাকলো বা 26 সালে কোন পার্টি এলো, এইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমাদের কথা হচ্ছে যাতে বছর বছর যেমন টেট হচ্ছে, যেমন পর্ষদ সভাপতি বলেছিলেন যে আমরা বছর বছর টেট নেব, তেমন বছর বছর যাতে নিয়োগটাও হয় এবং যোগ্য প্রার্থীদের যাতে নিয়োগটা হয়। এবং শুধু প্রাথমিক নয়, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, হাই স্কুল অর্থাৎ 9, 10 এবং 11, 12 সমস্ত জায়গাতেই যেন প্রত্যেক বছর নিয়োগটা হয়। এবং কেন্দ্রীয় সরকারেরও এটা উচিত। একটু আগে মাধববাবু বলছিলেন যে লোকসভা ভোটের আগে সেন্ট্রাল টেট হবে না, একদমই না, সেন্ট্রাল টেট হচ্ছে এবং আমি নিজে অলরেডি ফর্মও ফিল আপ করে দিয়েছি। এবং সেন্ট্রাল টেট বছরে 2বার হয়, কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়েও কিন্তু বছরে 2বার করে নিয়োগ হয় না। সেই জায়গা থেকে আমি বলছি যাতে বছর বছর নিয়োগটা হয় এবং ভালো সংখ্যক একটা ভ্যাকেন্সিতে নিয়োগ হয় এবং স্বচ্ছভাবে নিয়োগ হয়, সেই জায়গাটাকে আপনারা এনশিওর করুন। এবং এটাই বলার যে সমস্ত যোগ্য ডিএলএড চাকরি প্রার্থী প্রাথমিকে এখনো। বেশ স্বর্ণজিৎ, তোমার সময় শেষ হয়েছে। স্বর্ণজিৎ, এবার সুদীপ্তার কাছে আসবো। সুদীপ্তা, তোমার সময় শুরু হচ্ছে এখন, 1 মিনিট সময় শুরু হচ্ছে, বলো। আমি একটাই কথা বলবো শেষে, যে বর্তমান সরকার বা আগামী সরকার কি করেছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কারণ নেই। আমাদের দরকার চাকরিটা। টেট হচ্ছে, টেটের পর টেট হচ্ছে, ঠিকই আছে, কিন্তু আমরা যারা টিভির পর্দায় দাঁড়িয়ে আছি বর্তমান সময়ে, তারা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট এবং প্রশিক্ষণ প্রাপ্ত ক্যান্ডিডেট। অসৎভাবে যারা চাকরি করছে বা চাকরি পেয়েছে তাদেরকে তীব্র ধিক্কার জানিয়ে আমি একটা জিনিস বলবো, যোগ্য প্রার্থীদের যেন সঠিকভাবে এবার আইনি জটিলতা কাটিয়ে তারা যেন সঠিকভাবে বিচার পায়। সংবাদ মাধ্যম যেহেতু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেহেতু তাদের মাধ্যমে হাত জোর করে রিকোয়েস্ট করব আমাদের বর্তমান সরকারের কাছে, তারা যেন বিবেচনা করে আমাদেরকে নিয়োগটা দেয়, মানে যোগ্য প্রার্থী। আমরা যারা টিভির পর্দায় আছি এবং আমাদের আড়ালেও যারা আছে, তারা যারা আন্দোলন করছে রাস্তায় বসে, তারা কিন্তু তাদের যোগ্যতা নিয়ে আন্দোলন করছে। তারা একেবারেই সুদীপ্তা, তোমার সময় শেষ হয়েছে। ক্ষমা প্রার্থী মিউট করতে হলো, তার কারণ একেবারে অন্তিম লগ্নে চলে এসেছি, কিছু করার নেই। কিন্তু যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করতে হবে। আপনাদের 4জনকেই অশেষ ধন্যবাদ, কিন্তু স্পেশালি ধন্যবাদ স্বর্ণজিৎ এবং সুদীপ্তাকে, যে তোমাদের এত সমস্যার মধ্যেও তোমরা আমাদেরকে সময়টা দিয়েছো। তোমরা তোমাদের কথাটা বলার হয়তো সুযোগ পেয়েছো, আমরা জানি না কতটা তোমাদেরকে সদর্থক ভূমিকা পালন করতে পারলাম তোমাদের জীবনে, কিন্তু চেষ্টা করব, ট্রাইব টিভি চেষ্টা করে যাবে। তোমাদের 4জনকে অশেষ ধন্যবাদ। কিন্তু যে কথা বলে আজকের এই স্পেশাল শো শেষ করব, আর কতদিন এই চাকরি প্রার্থীরা রাজপথে বসে থাকবে সেই উত্তর জানার চেষ্টা করব আমরা, ট্রাইব টিভি শেষ অবধি আপনাদেরকে বলার সুযোগ দেব। কিন্তু এরকমই সব স্পেশাল শো দেখার জন্য নজর রাখতে হবে ঠিক সন্ধ্যে 7টায় ট্রাইব টিভির পর্দায়, এক কথায় অঞ্চলে। নমস্কার।